চলুন তাহলে শুরু করি আজকের ক্লাস। কেমন, আর বেশি দেরি না করে। আজকে আমাদের হচ্ছে জিওমেট্রির ফার্স্ট ক্লাস। কেমন, জিওমেট্রির ফার্স্ট ক্লাস। তো প্রথম দিন, ঠিক আছে, কিছু বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। কেমন, এগুলো আপনাদের কম্পিটিটিভ এক্সামে লাগে না। এর আগে আমি যখন কম্পিটিটিভে করিয়েছিলাম এই জিনিসগুলো সেখানে লাগেনি আর কি, বা দরকার হয় না। কিন্তু আপনারা যেহেতু প্রাইমারি টেট দেবেন আর কি, প্রাইমারি টেটে এই ছোট ছোট সংজ্ঞাগুলো বা বেশ কিছু বেসিক জায়গা যেগুলো ক্লাস 3-4-এই থাকে আর কি, 3-4-এই থাকে, সেই জায়গাগুলো আপনাদের লাগে আর কি। কেমন, তো প্রত্যেকেই জানেন কম বেশি। চলুন আরও একবার রিভিশন আপনাদের হয়ে যাবে। চলুন একটা একটা করে আমরা বিষয়গুলোকে দেখি। চলুন, যে জায়গা থেকে আমরা শুরু করব সেটা হচ্ছে বিন্দু থেকে। কেমন, তাহলে বিন্দু কাকে বলে? বিন্দু মানে কি, এই যে একটা ডট, তাই না? এটা হচ্ছে একটা কি বিন্দু। তাহলে বিন্দু কাকে বলে? দেখুন, এগুলো মানে সেভাবে সরাসরি তো প্রশ্নে আসে না আর কি। কেমন, আপনাদেরকে একটু জেনে রাখতে হবে। কেমন, আর প্রাইমারি টেট যেহেতু আর কি, সরাসরি দেখবেন আবার কনসেপচুয়াল প্রশ্নে দিয়ে দিতেও পারে, কিন্তু কম্পিটিটিভে এগুলো দেয় না আর কি। এ যাবৎকাল কম্পিটিটিভে এরকম প্রশ্ন দেয় না যে বিন্দু কাকে বলে বা কী সমাচার, এগুলো দিয়ে প্রশ্ন আসে না। ওখানে ডিরেক্ট আপনারা ত্রিভুজ, চতুর্ভুজ, ঠিক আছে, যা কিছু আছে ওখানে যাবেন। কেমন, তো চলুন, বিন্দু কাকে বলে? বিন্দু হচ্ছে যার শুধু অবস্থান আছে। কি বলেছে? যার শুধু অবস্থান আছে, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, বেধ, উচ্চতা কিছুই নেই, তাকে আমরা কি বলবো? বিন্দু বলবো। তাহলে বিন্দু এই হচ্ছে একটা কি ডট, তাই না? তাহলে এর কি রয়েছে? এর শুধুমাত্র একটা অবস্থান রয়েছে, তাই না? তো অবস্থান রয়েছে, কিন্তু এর কোনো দৈর্ঘ্য আপনি পাবেন না, এর কোনো প্রস্থ পাবেন না, এর কোনো বেধ নেই, উচ্চতা নেই, কিছুই নেই। কেমন, তো তাকেই আমরা কি বলবো? বিন্দু বলবো। কেমন, বিন্দুর পরে যেটা আসে সেটা হচ্ছে কি রেখা। বিন্দুর পরে কি আসবে? বিন্দুর পরে আসবে হচ্ছে রেখা। রেখা কি? রেখা হচ্ছে যার দৈর্ঘ্য আছে, একটা দৈর্ঘ্য থাকবে আর কি, কিন্তু কোনো প্রস্থ থাকবে না এবং বেধও থাকবে না, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে রেখা। অর্থাৎ যার দৈর্ঘ্য আছে কিন্তু তার প্রস্থ বা বেধ কিছুই নেই, তাকে আমরা কি বলবো? রেখা। রেখা এবং সরলরেখা মোটামুটি প্রায় ইকুয়ালি। চলুন, রেখা মিন্স সরল রেখা। সরল রেখা কাকে বলে? তো সরল রেখা হচ্ছে যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন করে না, অর্থাৎ সোজাসুজি চলে, তাকে আমরা কি বলবো? সরল রেখা। কেমন, অর্থাৎ এই মনে করুন একটা রেখা, কেমন, যার কোনো রকম কোনো শেষ নেই। কেমন, মানে এটা কোথায় শেষ হলো, কোথায় শুরু হলো, কেমন, এর কোনো শেষ নেই আর কি। তো সেটাই হয়ে যাবে কি, মানে সে সোজাসুজি চলতে থাকলো আর কি, একদম সোজাসুজি চলছে, এটাই হয়ে যাবে কি? সরল রেখা। কেমন, তাহলে সরল রেখা যদি দেখেন, তাহলে সরল রেখা কি? প্রথমত এটা কি পরিমাপযোগ্য? তাহলে এর আনসার হবে সরল রেখা কিন্তু পরিমাপযোগ্য নয়। পরিমাপযোগ্য নয়। দেখুন, প্রথম জায়গাগুলো একদমই বেসিক, ঠিক আছে, একটু বোরনেস আসবে স্বাভাবিকভাবেই। কেমন, যাই হোক, একটু ধৈর্য ধরুন, এরপরে আমরা ত্রিভুজ থেকে শুরু করব, কিন্তু তার আগে জিনিসগুলো একটু জানতে হবে, কেননা প্রশ্ন এসেছে, তাই না? তো সরলরেখা যদি দেখেন, সরলরেখা কিন্তু পরিমাপযোগ্য নয়, মানে একে পরিমাপ করা যায় না। কেমন, এবং তাহলে কী হবে? একে স্কেলেও মাপা যাবে না, তাই না? যদি দেখি, একে স্কেলে মাপা যাবে না, স্কেলে মাপা যাবে না। আচ্ছা, তাহলে বলুন তো, ঠিক আছে, এই যে সরলরেখা, এর কি কোনো প্রান্তবিন্দু রয়েছে? বলুন, সরলরেখার কি কোনো প্রান্তবিন্দু রয়েছে? নেই। তাহলে এখান থেকে এই পয়েন্টটাও মাথায় রাখবেন যে সরলরেখার প্রান্তবিন্দু 0, মানে প্রান্তবিন্দু নেই। কেমন, সরলরেখার কি? প্রান্তবিন্দু নেই। এবার এই সরলরেখার পরে আসে হচ্ছে রেখাংশ। তাহলে রেখাংশ কি? রেখাংশ হচ্ছে এই যে আমরা সরলরেখা পড়লাম না, এই সরলরেখার একটা অংশই হচ্ছে রেখাংশ। কেমন, এই মনে করুন একটা সরলরেখা, কেমন, এই সরলরেখার মনে করুন এই একটা অংশ, এই একটা অংশ, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম হচ্ছে বি। তো এই যে অংশটুকু, এটাই হচ্ছে কি? রেখাংশ।
কেমন? তাহলে এই যে আমি সরলরেখাটা পড়লাম, যেটা পরিমাপযোগ্য নয়, এর কোনো প্রান্তবিন্দু নেই, এ সোজাসুজি চলবে আর কি, তাই না? যতদূর ইচ্ছা সে যাবে আর কি, কেমন? তো তারই একটা অংশ হচ্ছে কি, তারই একটা অংশ হচ্ছে রেখাংশ, কেমন? যার কি থাকবে, যার দৈর্ঘ্য থাকবে, তাই না? তাহলে রেখাংশের একটা নির্দিষ্ট কি থাকবে, দৈর্ঘ্য থাকবে। আর সরলরেখার বলুন তো, সরলরেখার দৈর্ঘ্য থাকবে? বলুন। সরলরেখার দৈর্ঘ্য থাকবে না। আর রেখাংশর দৈর্ঘ্য থাকবে? রেখাংশর দৈর্ঘ্য থাকবে। তাহলে রেখাংশ যদি দেখি, এর দৈর্ঘ্য থাকবে এবং কি থাকবে, এর দুটো প্রান্তবিন্দু থাকবে। তাহলে এই হচ্ছে একটা প্রান্তবিন্দু আর এই হচ্ছে একটা প্রান্তবিন্দু। তাহলে এর নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে এবং দুইটি প্রান্তবিন্দু থাকবে। তাকে আমরা কি বলবো, রেখাংশ বলবো, কেমন? তাহলে সরল রেখার একটা অংশই হচ্ছে কি রেখাংশ, এর প্রান্তবিন্দুর সংখ্যা হচ্ছে কি দুটো, এবং একে আমরা তাহলে স্কেলে পরিমাপ করতে পারবো, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ। তো একে আমরা স্কেলে পরিমাপ করতে পারবো, এর দৈর্ঘ্য রয়েছে, কেমন? এখান থেকে আরেকটু জিনিস একটু মাথায় রাখবেন, একটা হচ্ছে রে বা রশ্মি, রে বা রশ্মি, আচ্ছা রশ্মি বানান, হ্যাঁ ম্যাডাম ভুল লিখেছি, লিখে দিচ্ছি, তাহলে অবশ্যই ময়সী, রে বা রশ্মি। রে বা রশ্মি বলুন তো জিনিসটা কি? রে বা রশ্মি হচ্ছে এর প্রান্তবিন্দু একটা থাকবে, কেমন? এর প্রান্তবিন্দু একটা থাকবে, মানে যে জায়গায় এ শুরু হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন, কিন্তু কোথায় গিয়ে যে শেষ হচ্ছে সেটা বোঝা যাবে না। স্বাভাবিকভাবে আমি যদি বলি, টর্চের একটা আলো যদি দেখেন আর কি, এটা মনে করুন টর্চ আর কি, কেমন? এখানে মনে করুন লাইট লাগানো আছে। এবার টর্চের আলোটা যে জায়গা থেকে উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে তার প্রান্তবিন্দু, তাই না? কিন্তু আলোটা যে কত দূর যাচ্ছে বা কোথায় গিয়ে যে শেষ হচ্ছে তা কিন্তু আপনার জানা থাকবে না। জানা থাকবে কি? তা কিন্তু আপনার জানা থাকবে না। তাহলে আমাকে বলুন তো, এই যে রশ্মি বা রে, এটা কি পরিমাপযোগ্য? এটাকে কি পরিমাপ করা যাবে? না, না। তাহলে এটা পরিমাপযোগ্য নয়, পরিমাপযোগ্য নয়, কেমন? এবার বলুন তো, তাহলে এর প্রান্তবিন্দু কয়টা? এর প্রান্তবিন্দু একদম। তাহলে এর প্রান্তবিন্দু যদি দেখি, এর প্রান্তবিন্দু হচ্ছে একটি। তাহলে এই ছোট ছোট বিষয়গুলো আপনাদেরকে একটু জানতে হবে। চলুন এরপরে কি আছে দেখে নিই। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে বক্ররেখা কাকে বলে। তাহলে বক্ররেখা কি আপনারা প্রত্যেকেই জানেন, যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিক পরিবর্তন করে, তাই না? মানে সোজাসুজি চলে না, তাকে আমরা কি বলবো, বক্ররেখা বলবো, তাই না? তো এটাই হচ্ছে একটা কি, বক্ররেখা। অর্থাৎ যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিক পরিবর্তন করে, অর্থাৎ সোজাসুজি চলে না, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে বক্ররেখা। আচ্ছা, এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা আমরা কাকে বলবো? একই তলে একই সমতলে অবস্থিত দুইটি রেখা একে অপরকে ছেদ না করলে, মানে একই সমতলে অবস্থিত দুইটি রেখা একে অপরকে ছেদ না করলে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো হচ্ছে সমান্তরাল সরলরেখা, কেমন? যেমন এই হচ্ছে একটা রেখা, এ বি হচ্ছে একটা রেখা, তারপর এই হচ্ছে আর একটা রেখা, এখানে নাম দিয়ে দিলাম সি ডি একটা রেখা। তো এরা হচ্ছে কি একে অপরের সমান্তরাল রেখা, কেমন? অর্থাৎ একই তলে অবস্থিত দুইটি রেখা একে অপরকে ছেদ না করলে তাদেরকে আমরা কি বলবো? সমান্তরাল রেখা বলবো। যদিও এই রেখা যে পার্টটা আপনাদের রয়েছে, এখান থেকে প্রশ্ন খুব বেশি একটা আসে না। আপনাদের কোনগুলো থেকে প্রশ্নগুলো এসেছে, মানে এর আগে যে প্রাইমারি টেটগুলো আপনাদের হয়েছে 2022-এ ছিল দুটো প্রশ্ন, ওগুলো কিন্তু সব ওই কোন থেকে ছিল, কেমন? তো সেগুলো আমরা পড়বো, আগে আমরা রেখাটাকে সেরে নিই, কোন কোন রেখাগুলো কিভাবে পড়তে হবে সেগুলো সেরে নিই। তো এটা, হ্যাঁ বলুন। সমান্তরাল রেখাতে দুটো রেখা থাকবে? একই সমান্তরাল, হ্যাঁ অবশ্যই দুটো রেখা থাকবে। আচ্ছা, এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে ছেদক। ছেদক বা আরেকটা কথা আপনারা শুনতে পাবেন, সেটা হচ্ছে ভেদক, ঠিক আছে? ভেদক। তাহলে ছেদক বা ভেদক কিন্তু একই জিনিস, কেমন? এখানে কি বলছে, যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে ছেদ করে। তাহলে যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে ছেদ করে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে ছেদক। যেমন মনে করুন এই হচ্ছে একটা সরলরেখা, এই মনে করুন একটা সরলরেখা, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি,
এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। এবার একটা রেখা কি করছে, এই দুটো সরলরেখাকে ছেদ করছে, এর নাম দিলাম হচ্ছে আমি একটা পি কিউ। তো এখানে পি এবং কিউ হচ্ছে কি, এখানে পি এবং কিউ হচ্ছে এখানে ছেদক ছেদক। বা ভেদক। কেমন? এখানে পি বা কিউ হচ্ছে কি, ছেদক বা ভেদক। কেমন? আচ্ছা, এখান থেকে আরও দুটো জিনিস আপনাদের জানতে হয়, যদিও লাগে না, চলুন একবার আলোচনা করে দিই। আচ্ছা বলুন তো, সমরেখ বিন্দু রেখাটা কি? সমরেখ বিন্দু রেখা মানে বিন্দুগুলো মানে একই সরলরেখায় থাকবে। বলুন। বিন্দুগুলো একই সরলরেখায় থাকবে, সেটাকেই বলছে সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু রেখা, এটা হচ্ছে আপনার যখন মানে দুই বা তার বেশি সরলরেখা একটি মাত্র বিন্দুর উপর দিয়ে যাবে, কেমন, তখন আমরা সেটাকে কি বলবো, সমরেখ বিন্দু রেখা। যেমন মনে করুন এই হচ্ছে একটা বিন্দু, কেমন। এবার আচ্ছা এক মিনিট, হ্যালো হ্যালো, ক্লাসে আছি তো। মোটামুটি 7টা 7টা 15। ঠিক আছে। তো এখানে কি বললাম, সমরেখ বিন্দু রেখা, কেমন। তো সমরেখ বিন্দু কি, যখন দুই বা তার বেশি, যখন দুই বা তার বেশি যখন দুই বা তার বেশি সরলরেখা একটি মাত্র, যখন দুই বা তার বেশি সরলরেখা একটি মাত্র বিন্দুর উপর দিয়ে যায়। তার বেশি বিন্দু হবে না স্যার? হ্যাঁ বলুন। স্যার, এটা সংজ্ঞাটা সমবিন্দুর সংজ্ঞা হয়ে গেল। দুই বা তার বেশি বিন্দু একটি সরলরেখায় হবে। সংজ্ঞাটা আপনি যেটা দিচ্ছেন ওটা সমবিন্দুর সংজ্ঞা হচ্ছে। স্যার ওটা অনেকগুলো বিন্দু থাকবে না, আর একই সরলরেখায় থাকবে, সেটাকে বলছে সমরেখ বিন্দু। একটি রেখার উপর তিনের অধিক যখন বিন্দু থাকবে তখন সমরেখ বিন্দু বলবে। আচ্ছা আচ্ছা, একটা আচ্ছা একটা রেখার উপর যখন অনেকগুলো বিন্দু থাকবে, তাই তো। একটি বিন্দু না, তিনটের হ্যাঁ, বেশি, তিনটের বেশি থাকতে হবে। হুম, চলুন এটাও লিখে দিচ্ছি। তাহলে চলুন, দুই বা তার বেশি, তাই তো, বা তিনটে এখানে আমরা বলতে পারি, ঠিক আছে, তিনটে বা তার বেশি, তাই না, দুটো না লিখে এখানে লিখে দুটো হচ্ছে, বলা যাবে না, হ্যাঁ দুটো বলা যাবে না, একদম একদম দুটো বলা যাবে না। তাহলে তিনটে বা তার বেশি, তাই তো, তিনটে বা তার বেশি বিন্দু, তিনটে বা তার বেশি বিন্দু একই রেখার উপর অবস্থান করলে, একই রেখার উপর অবস্থান করলে তখন তাকে আমরা সমরেখ বিন্দু বলবো, একদম এটাই, সমরেখ বিন্দু বলবো, কেমন। তাহলে তিনটে বা তার বেশি বিন্দু একই রেখার উপর অবস্থান করলে, যেমন মনে করুন এই হচ্ছে একটা সরলরেখা, এবং এই সরলরেখার উপর যদি তিনটে বা তার বেশি যদি বিন্দু যদি অবস্থান করে, সেটা একাধিক হতে পারে, তিনের বেশি হতে পারে, কেমন। তো তখন সেটাকে আমরা কি বলবো, সমরেখ বিন্দু। চলুন এরপর আমরা যে জায়গাতে যাব। আচ্ছা এতদূর পর্যন্ত কারোর অসুবিধা? আচ্ছা আমি ফোন থেকে জয়েন নেই, কেমন, অবশ্যই এই মাইকটাকে একটু অন করবেন আপনারা। একটা করে দেন অসমরেখ বিন্দুটা। হুম, ওটা অসমরেখ বিন্দু তবুও হবে, অসমরেখ বিন্দু। কোনটা ম্যাডাম বলুন? সমরেখ হলো স্যার, তাহলে অসমরেখও হবে, মানে ওই বিন্দুগুলো মানে একই সরলরেখায় থাকবে না, সেটাকে বলছে অসমরেখ বিন্দু। হ্যাঁ সেটাও বলা যায়, ঠিক আছে। তো যাই হোক, যেগুলো লাগে, যদিও এটাও লাগে না আপনাদের আর কি খুব বেশি, কেমন। হ্যাঁ। আচ্ছা এরপর আমরা যাব হচ্ছে কোণ।
চলুন তাহলে কোণ কাকে বলে, যদিও এই সঙ্গে আপনাদের আসবে না, চলুন একটু জেনে নিই আমরা কোণ কাকে বলছে। তো কোণ হচ্ছে দুইটি সরলরেখা যদি পরস্পরের সাথে, দুটি সরলরেখা, তাহলে সরলরেখা কি আমরা একটু আগেই জানলাম যে দুটি সরলরেখা যদি পরস্পরের সাথে কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয়, তাহলে মনে করুন দুটো সরলরেখা, কেমন, এবং এরা পরস্পরের সাথে গিয়ে যদি কোনো বিন্দুতে গিয়ে যদি মিলিত হয়, তাহলে মনে করুন এই হচ্ছে একটা সরলরেখা আর এই হচ্ছে একটা সরলরেখা, তো এরা কী হচ্ছে, এরা কোথাও না কোথাও গিয়ে তারা মিলিত হচ্ছে আর কি, তাই না। তবে মিলন বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়, তাহলে দেখুন এই যে এখানে একটা কি হচ্ছে, একটা কোণ উৎপন্ন হচ্ছে, তাই না। আর এটাকেই মূলত আমরা কি বলি, এটাকেই আমরা মূলত বলছি কোণ, কেমন। এবার এই কোণ থেকে কতগুলো জায়গা আপনাদের জানতে হয়। প্রথমেই রয়েছে কি সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে, সূক্ষ্মকোণ হচ্ছে এক সমকোণ। এক সমকোণ মানে কি, এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, কেমন, এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা কি বলবো, সূক্ষ্মকোণ বলবো, কেমন। তাহলে এখানে সূক্ষ্মকোণ লিখে রাখবেন যে 0 থেকে 90 এর মধ্যে থাকবে আর কি, কেমন, 0 থেকে 90 এর মধ্যে থাকবে যে কোণ, সেটা হয়ে যাবে কি সূক্ষ্মকোণ, কেমন। বা এখানে আরও একটা কথায় আপনারা লিখতে পারেন যে এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা কি বলবো, সূক্ষ্মকোণ বলবো। এটা নিয়ে আশা করছি কারোর কোনো সমস্যা নেই। তারপরে কি রয়েছে সমকোণ। সমকোণ মানে কি, সমকোণ মানে হচ্ছে যার একটা কোণ হচ্ছে সমকোণ, তাই না, মানে যার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটি সরলরেখার উপর অন্য একটি সরলরেখা, একটি সরলরেখার উপর অন্য একটি সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান হলে, একটি সরলরেখার উপর অন্য একটি সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান হলে মিলিত বিন্দুতে উৎপন্ন কোণকে আমরা কি বলবো সমকোণ বলবো। এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই যে দেখুন এই যে কোণটা, এই কোণটা হচ্ছে একটা সমকোণ, কেমন, 90 ডিগ্রি। আর এটা পুরোটা যদি করি তাহলে কত হয়ে যাবে, এটা 180 হয়ে যাবে, তাই না। আর পুরো গোলটা বলুন তো কত ডিগ্রি, 360। পুরোটা হচ্ছে 360। হ্যাঁ, পুরোটা হচ্ছে 360। তাহলে আমরা এখানে কি বললাম, সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির কম হবে, আর সমকোণ মানে কি, সমকোণ মানে হচ্ছে সেই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি হবে, কেমন, এভাবে মনে রাখুন। তারপর রয়েছে স্থূলকোণ। তাহলে স্থূলকোণটা কি, স্থূলকোণ হচ্ছে এক সমকোণ অপেক্ষা বড়, এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে আমরা কি বলবো, স্থূলকোণ বলবো। মানে 90 ডিগ্রি অপেক্ষা কি হবে, বড় হবে, আর 180 ডিগ্রি অপেক্ষা কি হবে, ছোট হবে। মানে এর মধ্যে যে কোণটা থাকবে সেটা হয়ে যাবে কি স্থূলকোণ। যদি আমরা যদি দেখি কোণটা ঠিক এরকম কেমন হবে, এটা মনে করুন কি, এটা হচ্ছে সমকোণ, তার মানে কোণটা এই যে এরকম হবে আর কি, তাই না, এরকমটা হবে। তাহলে এই পুরোটা হচ্ছে কি, এই পুরোটা হবে হচ্ছে স্থূলকোণ। মানে 90 ডিগ্রির বেশি হবে আর 180 ডিগ্রির কম হবে, সেটাই হয়ে যাবে কি স্থূলকোণ। এখান থেকে প্রশ্ন এসেছিল আপনাদের 2022-এ, 2023-এ আসেনি, 2023-এ প্রশ্নের লেভেল ভালো ছিল, কেমন, এখান থেকে দেয়নি। এরপরে রয়েছে প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণ কি, দুই সমকোণ বা 180 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ, চার সমকোণ মানে কি 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা কি বলবো, প্রবৃদ্ধ কোণ বলবো, কেমন। তাহলে 180 ডিগ্রি এর চেয়ে বড় আর এই 360 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে আমরা কি বলবো, প্রবৃদ্ধ কোণ বলবো। আর সরল কোণ কাকে বলবে, সরল কোণ হচ্ছে যে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। যেমন আমরা সমকোণ বললাম না, যে কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, সেটা হচ্ছে কি সমকোণ। একই রকমভাবে সরল কোণ কোনটা, সরল কোণ হচ্ছে যে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, সেটা হচ্ছে সরল কোণ। আচ্ছা তাহলে বলুন তো বৃত্তীয় কোণ কোনটি, বৃত্তীয় কোণ, বৃত্তীয় কোণ হচ্ছে যে কোণের মান কত, 360 ডিগ্রি। 360 ডিগ্রি, যে কোণের মান হচ্ছে 360 ডিগ্রি, সেটাই হচ্ছে কি বৃত্তীয় কোণ। এরপরে আমরা পড়বো, এরপরে আমরা যখন ত্রিভুজ পড়বো আর কি, ত্রিভুজের যখন ভাগগুলো পড়বো, কেমন, এখানে স্থান ভেদে দ্বিতীয় কোণকে আবার পূর্ণ কোণও বলা হয়। বলুন পূর্ণ কোণ, হ্যাঁ হ্যাঁ যেহেতু পূর্ণ তো ওটাই আর কি, হ্যাঁ বলা যেতে পারে, হ্যাঁ পূর্ণ কোণ, বৃত্তীয় যা পূর্ণ যা একই জিনিস। চলুন এরপরে কি রয়েছে, এবার এই কোণগুলো আপনাদের একটু ইম্পর্টেন্ট, এখান থেকে একটু ভালো করে আপনাদের ব্যাপারগুলোকে বুঝতে হবে, কেমন।
দেখুন এখানে কি বলছে, প্রথমে বলছে যে বিপ্রতীপ কোণ কাকে বলে। বিপ্রতীপ কোণ, তাহলে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটে কোণ উৎপন্ন হচ্ছে, যে চারটে কোণ উৎপন্ন হয়, এদের যে কোনো একটিকে তার বিপরীত কোণের কি বলছে, বিপ্রতীপ কোণ বলা হয়। কেমন, তাহলে দুটি সরলরেখা, কেমন মনে করুন এই হচ্ছে একটা সরলরেখা আর এ একটা সরলরেখা, এরা যদি একে অপরকে যদি ছেদ করে তাহলে কয়টা কোণ উৎপন্ন হবে, দেখুন চারটে কোণ উৎপন্ন হচ্ছে, তাই না। এই হচ্ছে একটা কোণ, আমি 1 নম্বর দিলাম, এই হচ্ছে একটা কোণ, এই হচ্ছে একটা কোণ 2 নম্বর দিলাম, এই হচ্ছে একটা কোণ 3 নম্বর দিলাম, আর এই হচ্ছে একটা কোণ আমি 4 নম্বর দিলাম। তাহলে মোট কতগুলো কোণ উৎপন্ন হচ্ছে, 4খানা কোণ কিন্তু উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে চারটে কোণ উৎপন্ন হলো, কেমন, এদের যে কোনো একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলা হয়, তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলা হয়। তাহলে আমরা এখানে বলতে পারি কোণ এ, ঠিক আছে, কোণ এ আর কোণ 3, এরা হচ্ছে কি একে অপরের বিপ্রতীপ কোণ, তাই না, এরা হচ্ছে একে অপরের বিপ্রতীপ কোণ। একই রকমভাবে যদি দেখি কোণ 2 আর কোণ 4, এরা হচ্ছে একে অপরের বিপ্রতীপ কোণ। তাহলে বলুন বিপ্রতীপ কোণ বোঝা গেল। আর এখানে আরেকটা কথা মাথায় রাখবেন, বিপ্রতীপ কোণ কিন্তু সবসময় সমান হবে। বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়, সবসময় সমান হয়। তো এই গেল হচ্ছে আপনাদের বিপ্রতীপ কোণ। কেমন, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে পূরক কোণ এবং সম্পূরক কোণ। এখান থেকেও প্রশ্ন আপনাদের এসেছে, 2023-এও এসেছে এখান থেকে প্রশ্ন। কেমন, 2023-এও এখান থেকে আপনারা প্রশ্ন পেয়েছেন, পূরক কোণ এবং সম্পূরক কোণ। তো এখানে পূরক কোণ আমরা কাকে বলছি, দেখুন যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হয়। কেমন, যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, তখন একটি কোণকে অপর কোণের কি বলা হচ্ছে, আচ্ছা 1 মিনিট। আচ্ছা শোনা যাচ্ছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। তো এখানে কি বলছে যে পূরক কোণ কাকে বলে, তাই যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হবে, তখন একটি কোণকে অপর কোণের কি বলা হবে, অপর কোণের পূরক কোণ বলা হবে। যেমন আমি যদি ছবিতে বোঝাই, মনে করুন এই যে কোণটা, এই কোণটা মনে করুন 45 ডিগ্রি। কেমন, এদের নাম দিয়ে দিচ্ছি, এটা মনে করুন এ, এটা মনে করুন ও, এটা মনে করুন বি, এটা মনে করুন সি, নাম দিয়ে দিলাম। তাহলে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে কত, 45 ডিগ্রি, তাই না। তাহলে আমি যদি এখানে বলি, এখানে কোণ এ ও সি, কোণ এ ও সি এর মান কত, এর মান হচ্ছে 45 ডিগ্রি। একই রকমভাবে কোণ বি ও সি এর মান কত, এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কোণ এ ও সি এবং কোণ বি ও সি এরা একে অপরের পূরক কোণ। কেমন, এবার এখান থেকে আপনাদের প্রশ্ন যেগুলো আসে আর কি, আপনাকে বলে দেবে আর কি যে বলুন 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত আর কি। কেমন, তাহলে বলুন 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত, 40 ডিগ্রি, 50 ডিগ্রি স্যার। 50 পূরক কোণ কত, 50 ডিগ্রি। হ্যাঁ মানে মনে করুন একটা কোণ যদি, মানে পূরক কোণ মানে কি, পূরক কোণ মানে হচ্ছে দুটি কোণের যে সমষ্টি সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 90 ডিগ্রি। এবার আপনাকে বলে দিল যে 40 ডিগ্রি একটা কোণ বলে দিল, তাহলে 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত,
তাহলে 90 থেকে অলওয়েজ 90 থেকে বাদ দেবেন, তাই না? তাহলে 90 থেকে 40টাকে বাদ দিয়ে দিন, কত পড়ে থাকলো? 50। তাহলে 40 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 50 ডিগ্রি। কেমন? তাহলে একটা 40 হলে একটা কত হবে? 50 ডিগ্রি হবে। মানে এদের দুজনের সমষ্টি কত হতে হবে? দুজনের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে, তবেই তারা পূরক কোণ হবে। কেমন? তাহলে 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত? সেটা হচ্ছে 50 ডিগ্রি। কেমন? যেমন এটা একটা প্রশ্ন, আসা প্রশ্ন, 55 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে তাহলে? 45। তাহলে 55 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? তাহলে 90 থেকে বাদ দিয়ে দিবেন, তাই না? 35। হ্যাঁ, তাহলে 90 থেকে বাদ দিয়ে দিন, কত হচ্ছে? 35। তাহলে 55 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 35 ডিগ্রি। কেমন? আশা করছি পূরক কোণ ক্লিয়ার হয়ে গেছে। পূরক কোণের পরে রয়েছে হচ্ছে সম্পূরক কোণ, কিছুই না, ঠিক আছে? সম্পূরক কোণ মানে কি? সম্পূরক মানে হচ্ছে দুটি কোণের সমষ্টি কত হবে এখানে? দুটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। কেমন? বা দুই সমকোণ হবে। দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়, তখন একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলবে। এর আকারটা কেমন হবে? ঠিক এরকমটা হবে আর কি। এটা মনে করুন কি 180 ডিগ্রি, এই 90 ডিগ্রি, এটাও মনে করুন 90 ডিগ্রি, তাই না? তো এই যে কোণটা, এটা হয়ে যাবে কি সম্পূরক কোণ। এবার এখানেও আপনাদের প্রশ্ন আসে, বলুন তো, তাহলে 150 ডিগ্রি কোণের 150 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। সম্পূরক কোণ কত? তাহলে অলওয়েজ সম্পূরক কোণ যদি বলে, তখন অলওয়েজ কী করবেন? 180 থেকে যা আছে বাদ দিয়ে দেবেন, যা থাকবে হবে, তাই না? তাহলে 180 থেকে বাদ দিলে কত হচ্ছে? 30 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাই না? কঠিন নয়, অনেকগুলো সংজ্ঞা তো একটু মনে রাখতে হবে, এই আর কি ব্যাপার, তাই না? কিন্তু দেখুন, ও তো সেই নৌকা স্রোত বা টাইম ডিস্টেন্সের মতো কিন্তু কোনো ঝামেলা কিন্তু এখানে নেই, তাই না? বা জিওমেট্রির কোনো জায়গাতেই কোনো ঝামেলা নেই, শুধু সূত্রগুলোকে একটু মুখস্থ করতে হয়। ত্রিভুজেও তাই, বৃত্ততেও তাই, সব জায়গাতেই তাই, সূত্রগুলোকে একটু মুখস্থ করলে হয়ে যায়। চলুন, এরপরে রয়েছে একান্তর কোণ। একান্তর কোণ কি? ভীষণ ইম্পর্টেন্ট একান্তর কোণ, কনসেপ্টটা ক্লিয়ার একটু আপনাদের করতে হবে। কি বলছে দেখুন এখানে, এখানে বলছে যে ভেদকের এক পাশের অন্তস্থ কোণ, ভেদকের এক পাশের অন্তস্থ কোণ। তাহলে সবার আগে আপনাদের জানতে হবে যে তাহলে ভেদকটা কি? তাহলে ভেদকটা আমি একটু আগেই বললাম, তাই না? ভেদকটা, তাই না? ভেদকটা একটু আগেই বললাম। তাহলে ভেদক কি বললাম বলুন? দুটি সরলরেখা থাকবে, হুম, দুটি সরলরেখা আর একটা মানে ওপর দিয়ে ছেদ করবে হ্যাঁ যে সরলরেখা। হ্যাঁ, তাহলে দুটি সরলরেখাকে মনে করুন, এই হচ্ছে একটা সরলরেখা, আমি নাম দিয়ে দিচ্ছি, মনে করুন এ বি, আর একটা আমি সরলরেখা এখানে টেনে দিলাম সিডি। এই হচ্ছে দুটো সরলরেখা। এবার এই দুটো সরলরেখাকে কোনো একটা সরলরেখা যদি ছেদ করে, মনে করুন এইভাবে ছেদ করলো আর কি, এটার নাম মনে করুন আমি দিলাম হচ্ছে পি, এটার নাম দিলাম হচ্ছে কিউ। আর যে জায়গায় ছেদ করছে আমি নাম দিয়ে দিলাম এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। কেমন? তাহলে এই যে পি কিউটা কি? পি কিউটা হচ্ছে ছেদক। হ্যাঁ, পি কিউটা ছেদক বা ভেদক। এবার দেখুন কি বলছে, এবার বলছে যে ভেদকের এক পাশের অন্তস্থ কোণ। এবার এখানে আপনাকে জানতে হবে যে অন্তস্থ কোণ কোনটা আর বহিস্থ কোণ কোনটা। অন্তস্থ মানে হচ্ছে এই যে ভিতরের যে কোণগুলো, এগুলো হচ্ছে অন্তস্থ কোণ। কেমন? এই যে ভিতরের যে কোণগুলো, এই ভিতরের কোণগুলো হচ্ছে অন্তস্থ কোণ, আর এই যে বাইরের দিকের যে কোণগুলো, এটা হচ্ছে বহিস্থ কোণ। হ্যাঁ, বাইরের দিকের যে কোণগুলো, এগুলো হচ্ছে বহিস্থ কোণ। এই যে দেখুন দুই দিকের যে মানে বাইরের দিকের যে কোণগুলো, এটা হচ্ছে বহিস্থ, আর এই যে ভিতরের দিকের যে কোণটা, এটা হচ্ছে অন্তস্থ। চলুন এটা একটু পরিষ্কার করে দিই, নাহলে। তাহলে অন্তস্থ কোণগুলো আর বহিস্থ কোণগুলো আশা করছি বুঝতে পারলেন। মানে আরেকবার বলেন না, আমি কিছু শুনতেই পাইনি। শুনতে পাননি? বলছি ম্যাডাম, বলছি ম্যাডাম। এই যে ম্যাডাম মনে করুন দুটো সরলরেখা, ঠিক আছে? এবার এই দুটো সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করলো, কেমন? তাহলে এই যে সরলরেখাটা ছেদ করছে, এটাকে আমরা কি বলছিলাম ম্যাডাম? ছেদক বলছি তো, বা ভেদক বলছি, ছেদক বা ভেদক বলছি। এবার এই যে
এই যে উপরের এই যে কোণটা, এই যে দুটো কোণ, এই উপরের দিকের যেহেতু বাইরের দিকে আছে, এই কোণগুলোকে বলা হয় বহিস্থ কোণ। একই রকমভাবে এই যে নিচের দিকের এই যে কোণ দুটো যেহেতু বাইরের দিকে আছে, এই দুটোকে কি বলা হচ্ছে? বহিস্থ কোণ। বহিস্থ কোণ। কেমন? আর এই যে ভিতরের দিকে যদি কোণ যদি দেখি, এই ভিতরের দিকের কোণগুলো হচ্ছে আপনার অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ বোঝা গেল ম্যাডাম? ভিতরের দিকের গুলো অন্তস্থ মানে বাইরে মানে কি, ঠিক আছে? বহিস্থ মানে কি বাইরের গুলো, তাই না? আর অন্তস্থ মানে কি? অন্তস্থ মানে ভিতরের গুলা। এই তো ব্যাপার, তাই না? এবার চলুন আমরা সংজ্ঞায় যাই। তাহলে এখানে কি বলছে দেখুন, ভেদকের এক পাশের অন্তস্থ কোণ। তা মনে করুন এই যে এটা ভেদকের এক পাশের অন্তস্থ কোণ, এই যে ভেদকের এক পাশে আমি একটা অন্তস্থ কোণ টানলাম, ঠিক আছে? ভেদকের এক পাশের অন্তস্থ কোণ ও তার বিপরীত পাশের দূরবর্তী অন্তস্থ কোণ। তাহলে তার বিপরীত দিক মানে কি? বিপরীত দিক মানে হচ্ছে এই দিকটা, তাই না? তাহলে এই দিকের মানে তার বিপরীত দিকের দূরবর্তী অন্তস্থ কোণ। তাহলে বিপরীত দিকের দূরবর্তী অন্তস্থ কোণ কোনটা? এই যে এটা, হ্যাঁ কি না? এটা তো। তাহলে বিপরীত দিকে তার দূরবর্তী অন্তস্থ কোণ এটা। তাহলে এই যে দুটো কোণ এরা হচ্ছে একে অপরের কি একান্তর কোণ, তাই না? তাহলে আমি এখানে যদি বলি তাহলে কোণ এক্স, কোণ এ এক্স পি, কোণ এ এক্স পি, আর এখানে কি রয়েছে আপনার কোণ পি ওয়াই ডি, এরা কি? এরা হচ্ছে একে অপরের একান্তর কোণ। কেমন? একই রকমভাবে যদি আপনি এদিকে করেন একই রকমভাবে সেটাও হবে। কেমন? তাহলে বলুন বোঝা গেল একান্তর কোণ কি? তাহলে ভেদকের এক পাশের অন্তস্থ কোণ এবং তার বিপরীত পাশের দূরবর্তী অন্তস্থ কোণকে আমরা কি বলবো? পরস্পর একান্তর কোণ বলবো। বলুন একান্তর কোণ ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এগুলো একটু নোট বানিয়ে নেবেন, ঠিক আছে? আসলে এটা নোটে খুলতে হতো, ফাইলটা খোলা তো হয়ে ওঠেনি। স্যার পিডিএফটা দিবেন না? হ্যাঁ পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? পিডিএফটা দিলে খুব ভালো হবে। হ্যাঁ পিডিএফগুলো আপনাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? ওখান থেকে একটু দেখে নেবেন। আসলে গুগল ড্রাইভটা একটু সমস্যা করছে, ওটা তো আবার দেখতে হবে। এরপরে রয়েছে কি? এরপরে রয়েছে অনুরূপ কোণ। কেমন? এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে অনুরূপ কোণ। তাহলে অনুরূপটা কি? অনুরূপ কোণ কি? ভেদকের একই পাশে অবস্থিত একটি বহিস্থ কোণ ও দূরবর্তী অন্তস্থ কোণকে আমরা কি বলবো? দূরবর্তী অন্তস্থ কোণকে আমরা বলবো হচ্ছে অনুরূপ কোণ। কেমন? তাহলে ভেদকের একই পাশে, তাহলে প্রথমে ভেদকটা এঁকে নিই। মনে করুন এই যে হচ্ছে দুটো সরলরেখা। কেমন? এবারে এই যে সরলরেখাটা মনে করুন এই দুটো সরলরেখাকে ছেদ করছে, সেটা হচ্ছে কি? ভেদক। এগুলোর আমি নাম দিয়ে দিই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি, এটা নাম দিলাম এক্স, এটা নাম দিলাম হচ্ছে ওয়াই। কেমন? এটা আমি একটা ভেদক আঁকলাম। এবার এখানে কি বলছে দেখুন, যে ভেদকের এক পাশে অবস্থিত বহিস্থ কোণ। তাহলে এক পাশে অবস্থিত বহিস্থ কোণ কোনটা? তাহলে মনে করুন এই একটা কোণ, এক পাশে অবস্থিত বহিস্থ কোণ। কেমন? তাহলে ভেদকের এক পাশে অবস্থিত একটি বহিস্থ কোণ ও দূরবর্তী অন্তস্থ কোণকে, তাহলে দূরবর্তী অন্তস্থ কোণ কোনটা হবে? এই যে এটা হবে এই যে দূরবর্তী অন্তস্থ কোণ। এদিকে হলে কিন্তু আবার বহিস্থ হয়ে যাবে। এই যে দূরবর্তী যে বহিস্থ এই অন্তস্থ যে কোণটা, এরা হচ্ছে একে অপরের অনুরূপ কোণ। কেমন? তাহলে এখানে মনে করুন এটার নাম দিয়ে দিলাম হচ্ছে পি, এটার নাম দিলাম হচ্ছে মনে করুন কিউ। তাহলে এখানে এ এক্স পি মানে কোণ এ এক্স পি, আর এখানে হচ্ছে আপনার কোণ কি রয়েছে এখানে? সি ওয়াই পি। এরা হচ্ছে কি? এরা হচ্ছে আপনার একে অপরের সি ওয়াই কিউ হবে না? সি ওয়াই এক্স। সি ওয়াই এক্স এর উপরে এটা কি লিখলাম? এটা উপরেটা তো হলো এ এক্স পি। হ্যাঁ এটা হলো হচ্ছে কিউ হবে তো স্যার?
বলুন। নিচে হবে সি ওয়াই কিউ হবে স্যার, নিচে তো কিউ রাখা আছে না। আর ম্যাডাম ম্যাডাম এই কোনটা ম্যাডাম, এই নিচেরটা নয়। ওকে স্যার। হুম। তাহলে এখানে কোণ এ এক্স পি আর একটা করবেন হচ্ছে কোণ ওয়াই পি, এরা হচ্ছে কি একে অপরের অনুরূপ কোণ। বলুন, অনুরূপ বোঝা গেল? হ্যাঁ স্যার, এখন তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, পড়তে হবে, নাহলে ভুলে যাবেন ম্যাডাম, কিছু করার নেই, অনেকগুলো সংজ্ঞা। আচ্ছা, এরপরে রয়েছে কি, এরপরে রয়েছে আপনাদের শেষ, সেটা হচ্ছে কি সন্নিহিত কোণ কাকে বলে। তাহলে সন্নিহিত কোণ কি? সন্নিহিত কোণ হচ্ছে দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে। যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণের অপর কোণ সন্নিহিত কোণ বলে। আচ্ছা, এখানে সংজ্ঞাটা কেমন লিখেছি, যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে, যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণের অপর কোণের সন্নিহিত কোণ। ঠিকই আছে স্যার, একটি কোণ অপর কোণের সন্নিহিত কোণ, একে অপরের সন্নিহিত কোণ। আচ্ছা, ঠিক আছে সংজ্ঞাটা। হ্যাঁ এটা ঠিক আছে, একে অপরের সঙ্গে তখন ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, তো এই ছিল আপনাদের কোণ, কেমন অনুরূপ কোণ স্যার এগুলো। এটা ছবিটা আঁকলেন না? হ্যাঁ ছবিটাকে আগে বুঝান স্যার, সন্নিহিত কোনটা। ছবিটা এঁকে বুঝান একটু। একদম। আচ্ছা, এখানে কি বলেছে দেখুন, যে দুটি যে যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে, কেমন। আচ্ছা, 1 মিনিট আমি একটু জয়েন করে নিই। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। তো এখানে কি বলেছে, যে দেখুন, যে যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণ অপর কোণের সন্নিহিত কোণ। তাহলে যে কোনো দুটি কোণের যদি একটি সাধারণ বাহু থাকে, মনে করুন এরকম একটা কোণ, তাহলে এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুটো কোণের দেখুন এই যে একটা সাধারণ বাহু রয়েছে, তাহলে এই ধরনের কোণগুলোকে আমরা কি বলবো, সন্নিহিত কোণ। কেমন, মানে দুটি কোণের যদি একটা সাধারণ বাহু যদি থাকে, এটা মনে করুন একটা কোণ, তাই না, এটা মনে করুন 1 নম্বর একটা কোণ, এটা মনে করুন 2 নম্বর একটা কোণ। এবার এই দুটো কোণেরই দেখুন একটা সাধারণ বাহু রয়েছে, অতএব এই যে কোণটা, এটাকে আমরা কি বলবো, একে অপরের সন্নিহিত কোণ। বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এই ছিল আপনাদের কোণ, বিন্দু, তারপর রেখা, সরলরেখা, যেগুলো আপনাদের জিওমেট্রিতে লাগবে। কেমন, চলুন এবার আমরা তাহলে আমাদের মেন যে পার্ট সেখানে যাওয়া যাক। চলুন, 28 জন জয়েন আছেন, 28, আর এখানে 4 জন, 32 জন জয়েন আছেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখা যাচ্ছে স্ক্রিন প্রত্যেকের? হ্যাঁ। চলুন
চলুন এবার আমরা জিওমেট্রির পার্টে আসি আর কি, কেমন, পরিমিতি জিওমেট্রি, কেমন। তো এখানে যদি দেখি আর কি, জিওমেট্রিতে দুই ধরনের চিত্র আপনারা পাবেন, একটা হচ্ছে 2D আর একটা হচ্ছে 3D। একটা 2D চিত্র আপনারা পাবেন, একটা 2D চিত্র আপনারা পাবেন, আর একটা কী পাবেন আপনারা, আর একটা পাবেন আপনারা হচ্ছে 3D চিত্র, মানে 2 ডাইমেনশনস, আর একটা হচ্ছে 3 ডাইমেনশনস। দুই ধরনের চিত্র আপনারা পরিমিতিতে পাবেন। তা 2D চিত্র আমরা কোনগুলোকে বলবো, যে সমস্ত চিত্রের আমরা দৈর্ঘ্য প্রস্থ এগুলো দেখতে পাবো, বাট উচ্চতা তাকে দেখতে পাবো না, উচ্চতা দেখা যাবে না, সেটাকে আমরা বলবো হচ্ছে 2D ডাইমেনশনস, কেমন, 2D চিত্র। আর 3D যদি দেখেন, 3Dতে আপনার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কিছুই থাকবে, ঠিক আছে। এই 2Dর মধ্যে আমাদের কোনগুলো পড়তে হবে, 2Dর মধ্যে যদি দেখেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনাদের ত্রিভুজ পড়তে হবে, কেমন, ত্রিভুজ কিন্তু 2Dর মধ্যেই পড়ে। তাহলে ত্রিভুজ আপনাদের পড়তে হবে, আর কি পড়তে হবে, চতুর্ভুজ পড়তে হবে। এবার এই চতুর্ভুজের মধ্যে অনেক কিছু থাকে, চতুর্ভুজের মধ্যে আপনাকে সবচেয়ে যেটা ভালোভাবে পড়তে হবে, মানে যে জায়গা থেকে প্রশ্ন আপনাদের আসবে আর কি, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র রয়েছে, তারপর বর্গক্ষেত্র রয়েছে, রম্বস, রম্বস রয়েছে, কাইট, ট্রাপিজিয়াম রয়েছে, ট্রাপিজিয়াম, সামন্তরিক, সামন্তরিক, এগুলো আপনাদের রয়েছে, আছে তো অনেক কিছুই, ঠিক আছে। আর তারপর রয়েছে আপনাদের বৃত্ত, ঠিক আছে। তো 2Dর মধ্যে এগুলো রয়েছে। এবার আমি যদি 2014 থেকে 2023 পর্যন্ত, এই যে কত বছর, এখানে 6 আর এখানে 3, মানে 9 বছরে যতগুলো টেট এক্সাম আপনাদের নেওয়া হয়েছে, সেখানে মাত্র 3টে জিনিস থেকে প্রশ্ন এসেছে। এক হচ্ছে ত্রিভুজ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে, তারপরে এসেছে আয়তক্ষেত্র থেকে প্রশ্ন, আর এসেছে এই বৃত্ত থেকে প্রশ্ন। এই 3টে থেকে আপনাদের প্রশ্ন এসেছে, আদার্স কিন্তু কোনো জায়গা থেকে প্রশ্ন আসেনি, কেমন। যতগুলো এক্সাম হয়েছে 2014 থেকে 2023 পর্যন্ত, প্রাইমারি টেটের এক্সাম আমি বলছি, আদার্স এক্সাম বলছি না, কেমন। তো সেখান থেকে প্রশ্ন এসেছে আপনাদের এই ত্রিভুজ, বৃত্ত এবং আয়তক্ষেত্র। এবং আমি যদি কম্পিটিটিভ এক্সামের কথা বলি, সেখানেও কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন এই জায়গা থেকেই আসে, ত্রিভুজ থেকে, বৃত্ত থেকে, আয়তক্ষেত্র থেকে, এখান থেকে আসে কম্পিটিটিভ এক্সাম যদি বলি। এবার অন্যগুলো থেকে আসে না এমনটা নয়, অন্যগুলো থেকেও আসে, কিন্তু অন্যগুলো থেকে কম আসে, বেশি কিন্তু এই জায়গাগুলো থেকেই আসে। তাহলে এই জায়গাগুলো বুঝতেই পারছেন কতটা ভালো করে আমাদের তৈরি করতে হবে, এবং বাকি জায়গাগুলোকেও আমাদের তৈরি করতে হবে, কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে ত্রিভুজ, আয়তক্ষেত্র এবং বৃত্ত, কেমন। আজকে আমরা ত্রিভুজের যে ভাগগুলো রয়েছে, কোন জায়গায় কোন সূত্রগুলো পড়তে হবে, সেগুলো A to Z যা কিছু আসে সমস্তটাই আমরা আলোচনা করব। চলুন তাহলে আজকে আমরা শুরু করছি হচ্ছে ত্রিভুজকে নিয়ে, কেমন। তাহলে ত্রিভুজ হচ্ছে একটা সিঙ্গারার মতো দেখতে আর কি, তাই না। এবার ত্রিভুজ কিভাবে বাচ্চাদের শেখাবেন, এটা যেন একটু শিখে যাবেন, ঠিক আছে। ত্রিভুজ কিভাবে শেখাবেন, এবং ত্রিভুজ শেখাতে গিয়ে আপনি যদি সিঙ্গারার উদাহরণ যদি নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার ইন্টারভিউয়ে কিন্তু পয়েন্ট কাটা যাবে আর কি, কোনো খাবারের জিনিস কিন্তু বলা যাবে না, কেমন। তো এখানে আপনারা যেহেতু বড় হয়ে গেছেন, তো ত্রিভুজ কি একটা সিঙ্গারার মতো, তাই না। এই হচ্ছে একটা ত্রিভুজ। এবার এই ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য রয়েছে, তাই না। ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কিভাবে গঠিত হলো, কি না কি সমাচার, এগুলো আমাদের একটু দেখতে হবে, এখান থেকেও আপনাদের প্রশ্ন এসেছে। তো এই হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজের 3টে কি থাকবে, বাহু থাকবে, 3টে কোণও থাকবে, A B C, এই হচ্ছে একটা ত্রিভুজ, কেমন। তো এখানে কি বলছে যখন, যে 3টে বাহু দ্বারা সীমাবদ্ধ সামতালিক চিত্রকে আপনারা কি বলবেন, ত্রিভুজ বলবেন, তাই না। তাহলে 3টে বাহু দ্বারা সীমাবদ্ধ সামতালিক চিত্রকে ত্রিভুজ বলা হয়। তাহলে 3টে বাহু দ্বারা সীমাবদ্ধ সামতালিক চিত্রকে ত্রিভুজ বলে, ও আপনারা সেই ছোট থেকে এই একই সংজ্ঞা মুখস্থ করে আসছেন। কি থাকবে, ত্রিভুজের 3টে বাহু থাকবে, আর 3টে কি থাকবে, 3টে কোণ থাকবে, তাই না। ত্রিভুজের 3টে বাহু থাকবে, এই হচ্ছে একটা বাহু, এই হচ্ছে একটা বাহু, আর এই হচ্ছে একটা বাহু, আর 3টে কি থাকবে, 3টে কোণও থাকবে। তাহলে ত্রিভুজের 3টে বাহু থাকবে এবং ত্রিভুজের 3টে কোণ থাকবে। তারপর VVI পয়েন্ট দিয়ে মাথায় রাখবেন, 3টে কোণের সমষ্টি কত হবে, 3টে কোণের সমষ্টি সর্বদাই 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। অর্থাৎ একটি ত্রিভুজের মধ্যে যে 3টে কোণ আপনি পাবেন, সেই 3টে কোণের সমষ্টি, কেমন, সমষ্টি কত হবে, সমষ্টি হবে হচ্ছে 180 ডিগ্রি, মানে
80 ডিগ্রি হবে। কেমন? আগে বেসিকটাকে বুঝে নিন, তারপর এখান থেকে যে প্রশ্নগুলো আপনাদের প্রাইমারি ডেটে এসেছে এবং যে প্রশ্নগুলো আপনাদের কম্পিটিটিভ পরীক্ষাতেও এসেছে ত্রিভুজ থেকে, এ সব আপনাদের করানো হবে। কেমন? তো আপনারা একটু ধৈর্য ধরে পড়তে থাকুন আর কি, কঠিন জায়গা নয় কিন্তু, ঠিক আছে? আমি প্রথমেই বলেছি ত্রিভুজ বলছি, জিওমেট্রি মানে হচ্ছে ক্লাস 6 লেভেল। কেমন? ও বেশি কিছু আপনাকে যে মস্তিষ্ক খাটাতে হবে এমন কোনো কিন্তু ব্যাপার নয় আর কি, তাই না? বা আপনারা যদি ক্লাস 5-6 যদি ভালো করে শিখে থাকেন আর কি, তাই না, তাহলে তো কোনো ব্যাপারই হবে না আর কি, তাই না? তো যাই হোক, দুর্ভাগ্য এটাই, আমরা ক্লাস 5-6 ভালো করে শিখিনি আর কি। শিখলেও তো ভুলে যাচ্ছি না স্যার। তো যাই হোক শিখিনি, মেন কথা ম্যাডাম শিখিনি আর কি, এ হচ্ছে ব্যাপার আর কি। এই যে আমাদের এখন যদি দেখি আর কি ক্লাস 10th পর্যন্ত আর কি যে সিলেবাস আমাদের রয়েছে আর কি, সেখানে ম্যাথ বলুন, ইভিএস বলুন, জিওগ্রাফি বলুন, তারপর আদার্স কেমিস্ট্রি, পলিটি, যা কিছু থাকে আর কি, এই যে বিষয়গুলো যদি ভালো করে যদি পড়া হয় আর কি, বা প্রত্যেকটা ছেলে মেয়ে যদি পড়ে আর কি ভালো করে, তাহলে এটুকু জেনে থাকবেন কোনো কোচিং সেন্টার চলবে না আর কি, তাই না? ভালো করে যদি পড়ে, কিন্তু ভালো করে পড়ে না তো, সেই জন্যই দেখবেন, ঠিক আছে, কোচিং সেন্টার একদম বুক ফুলিয়ে চলছে আর কি। আমাদের মুর্শিদাবাদে তো অগুন্তি কোচিং সেন্টার আর কি, প্রচুর কোচিং সেন্টার। তো এর কোচিং সেন্টারগুলো এই যে খুলছে এত, এর কারণ কি? এর কারণ হচ্ছে এই ক্লাস 10 পর্যন্ত কেউ পড়ে না আর কি, ক্লাস 10-এর পর যখন দেখে যে গলায় কাঁটা আটকে গেছে আর কি, এখন না পড়লে হবে না, ঠিক আছে, তখন পড়তে যাই। আর এখনকার ছেলে মেয়ে সব তো উড়ু উড়ু ভাব আর কি, খুব কঠিন। মস্তিষ্ক। আমাদের এখন স্কুল আছে আর কি, সম্প্রতি মাধ্যমিকের টেস্ট হয়েছে আর কি, মানে আমি যে স্কুলে পড়াশোনা করেছি মাধ্যমিকের টেস্ট এক্সাম হলো আর কি, ওখানে মেয়ের সংখ্যা হচ্ছে আপনার 150 জন, মানে এ সেকশন বলছি, ওদের বি সেকশন আর ডি সেকশন দুটো সেক্সের মেয়ে মিলিয়ে আর কি, ঠিক আছে, মেয়ের সংখ্যা হচ্ছে 150 জন আর ছেলেদের সংখ্যা হচ্ছে ওই 56 কি 57 জন এরকম সংখ্যা আর কি। তো সেখানে মাত্র 27 জন পাস করেছে, বাকি সব ফেল। তো কী করবে তাদেরকে, ঠিক আছে, ওই স্কুলে তো রাখবে না, ঠিক আছে, গার্জেন কল করলো, একটা গার্জেন গেল, ঠিক আছে, সব তুলিয়ে দেওয়া হলো। তাহলে ভাবুন ওই 200 জনের মধ্যে 27 জন পাস করেছে মাধ্যমিকের টেস্টে, তাই না? কী আর বলা যাবে, ছেলে মেয়ে পড়ে না এখন, আর কেউই পড়ে না, পড়লে তো ভালোই হয়। দু একজন কিছুটা সিস্টেমেরও দোষ আছে। বলুন। বলছি স্যার কিছুটা তো সরকারের সিস্টেমেরও তো দোষ আছে। হ্যাঁ, সে তো আছে আর কি, এই যে পাস ফেলের যে ব্যবস্থাটা এটা যে তুলিয়ে দেওয়া হয়েছে, এটা তো খুব খারাপ হয়েছে আর কি। স্যার বেশিরভাগ স্কুলে তো টিচারই নেই, ইতিহাসের টিচার নেই, বাংলার ক্লাস। হ্যাঁ, সে একটা সমস্যা তো আছে আর কি, তাই না? টিচার নেই আর কি, যেমন আমাদের এখানে প্রাইমারি যে স্কুলটা আছে আর কি, প্রাইমারি স্কুলে আমাদের টিচার হচ্ছে একজন, প্রাইমারি স্কুলের টিচার একজন, আর স্টুডেন্ট যদি দেখি স্টুডেন্ট হচ্ছে ওই সব ক্লাস মিলিয়ে ওই 30 জন মতো হবে আর কি। তো ও কী করে, ঠিক আছে, ওর প্রত্যেক দিন একটাই কাজ, মানে টিচারের একটাই কাজ, প্রত্যেক দিন যাওয়া, গিয়ে সমস্ত ছেলেপেলেকে মাঠে নামিয়ে দেওয়া, মাঠে নামিয়ে দিয়ে ওরা ওদের মতো খেলা করে আর কি, ঠিক আছে, আর স্যার বসে বসে একটু খাতা কলমের কাজ থাকলে এগুলো করে একটু। স্যার মাত্র একজন টিচার আছে? হ্যাঁ, একজনে আছে আপাতত। তো আছে, শুধুমাত্র আমাদের স্কুল নয়, আরও স্কুল রয়েছে আর কি, এবং অনেক স্কুল তো বন্ধ হয়ে গেছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আমরা যখন পড়তাম প্রাইমারি স্কুলে তখন 5 জন ছিল আর কি, তো আস্তে আস্তে সব ওরা তো অবসর নিয়ে নিয়েছে, এখন তো আর নেই আর কি। এখন স্কুল, ঠিক আছে, আর ছেলে মেয়ে ভর্তিও করাচ্ছে না, ঠিক আছে, স্কুলে খুব খারাপ পড়ছে, ভর্তিও করায় না। হ্যাঁ, বলছি যে কেসটা চলছে এখন সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে আছে, ওই কেসটা যদি কোনোরকম ভাবে যদি ওই ছাত্রপক্ষ হেরে যায় তাহলে তো ছাড়তে পারতে যাবে আর হ্যাঁ, দেখা যাক কি হয় আর কি। কেস মানেই, ঠিক আছে, ওরা মানে সে পরে শুধু হেয়ারিং, ঠিক আছে, 2 মাস 3 মাস 4 মাস শুধু হেয়ারিং আর চলছে আর কি। কেমন? চলুন, তো এখানে ত্রিভুজ সম্পর্কে আমরা জানছিলাম। তো এখানে কি বললাম, যে 3টে বাহু দ্বারা সীমাবদ্ধ সামদালিক চিত্রকে ত্রিভুজ আমরা বলবো। ত্রিভুজের 3টে কি থাকবে, বাহু থাকবে,
আর স্বাভাবিকভাবে তিনটে যদি বাহু থাকে তিনটে কোণও থাকবে, আর তিনটে কোণের সমষ্টি সর্বদাই কত হবে? 180 ডিগ্রি হবে। এবং একটি ত্রিভুজের যতগুলি বাহু সমান হবে ততগুলি কোণও সমান হবে। কেমন? যেহেতু তিনটে বাহু তিনটে কোণ থাকবে, তাহলে যতগুলি বাহু সমান হবে ততগুলি কোণও সমান হবে। আর 5 নম্বর পয়েন্টে আপনাদের ভিভিআই জায়গা, এখান থেকে আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, সেটা হচ্ছে একটি ত্রিভুজের ছোট বাহু দুটির সমষ্টি, একটি ত্রিভুজের ছোট বাহু দুটির সমষ্টি অবশ্যই বড় বাহুটির বেশি হবে। কেমন? অর্থাৎ মনে করুন একটা ত্রিভুজের দৈর্ঘ্য মনে করুন একটা 5 সেমি, একটা 6 সেমি, আর একটা মনে করুন 7 সেমি। এই হচ্ছে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য। তাহলে বলুন তো এখানে ত্রিভুজ গঠন করা সম্ভব? 5 সেমি, 6 সেমি, 7 সেমি ত্রিভুজ গঠন করা সম্ভব? না স্যার। না স্যার। একটি ত্রিভুজের, আচ্ছা ম্যাডাম একটু একটু বুঝে বলুন, ঠিক আছে? আমি বলেছি একটি ত্রিভুজের ছোট বাহু দুটির সমষ্টি। হবে স্যার। একটি ত্রিভুজের ছোট বাহু দুটির সমষ্টি অবশ্যই বড় বাহুটির বেশি হবে, তবেই ত্রিভুজ আঁকা সম্ভব হবে, নাহলে হবে না। তাহলে এখানে ছোট বাহু দুটি দেখুন তো, যাবে যাবে একা যাবে স্যার। তাহলে ছোট বাহু দুটিকে যোগ করলে কত হয়? 11 হয়, যা এই বড় বাহুটির চেয়ে বেশি। তাহলে এখানে ত্রিভুজ অবশ্যই তো আঁকা যাবে, ত্রিভুজ গঠন করা যাবে না? এখানে অবশ্যই ত্রিভুজ গঠন করা যাবে, তাই না? এবার যদি এরকমটা হয়, মনে করুন একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মনে করলাম 3 সেমি, কেমন? একটা মনে করলাম আমি 2 সেমি, আর আরেকটা বললাম আমি হচ্ছে 7 সেমি। কেমন বলুন তো? এই হচ্ছে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য। এবার এখানে বলুন তো যাবে না ত্রিভুজ গঠন করা যাবে কিনা? এবার যাবে না স্যার। এবার যাবে যাবে না, না। কেননা ছোট যে বাহু দুটো রয়েছে, ছোট বাহু দুটো কোন দুটো? এই দুটো ছোট বাহু। তাহলে এই ছোট বাহু দুটোকে যোগ করলে কত হচ্ছে? 5 হচ্ছে। এই ছোট বাহু দুটোকে যোগ করলে অবশ্যই সেটা বড় বাহুর থেকে বেশি হতে হবে, তাই না? তবেই ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে এখানে তো বড় বাহুটির চেয়ে বেশি হচ্ছে না, তাহলে এখানে ত্রিভুজ গঠন করা যাবে না। কেমন? তাহলে এই জায়গা থেকেই দেখবেন আপনাদের প্রশ্ন এসেছিল, এবং প্রশ্ন কিভাবে এসেছিল সেটা সম্ভবত আজকে নয়, পরের দিন আপনাদের ত্রিভুজ থেকে প্রাইমারি টেটে যতগুলো প্রাইমারি টেট হয়েছে, ত্রিভুজ থেকে যা প্রশ্ন এসেছিল প্লাস কম্পিটিটিভ থেকে যা যা দরকার হবে সব করানো হবে। কেমন? তো এই হচ্ছে ত্রিভুজের কিছু বেসিক পয়েন্ট। কেমন? চলুন। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বলছি ত্রিভুজের কি উচ্চতা নয়? বলুন, ত্রিভুজের উচ্চতা কেন থাকবে না? তার ত্রিভুজ কি 3D হবে না? না, ত্রিভুজ 3Dর মধ্যে থাকবে না, ত্রিভুজ 2Dর মধ্যে থাকবে। হ্যাঁ, কারণ এবার একই তলে থাকতে হবে আর কি। এবার ত্রিভুজকে একই তলে রাখা যাবে। চলুন, এরপরে কি রয়েছে? এবার ত্রিভুজ সম্পর্কে আমরা একটু জানবো। তার ত্রিভুজকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি কোণ ভেদে, আর একটা হচ্ছে বাহু ভেদে। ত্রিভুজকে কয়টা ভাগে ভাগ করা যায়? ত্রিভুজকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো মেনলি, একটা হচ্ছে কোণ ভেদে আর একটা হচ্ছে বাহু ভেদে। কোণ ভেদে আবার 3টে ভাগে ভাগ করা যাবে ত্রিভুজকে, আবার বাহু ভেদেও 3টে ভাগে ভাগ করা যাবে ত্রিভুজকে। কেমন? তাহলে কোণ ভেদেও 3টে ভাগে এবং বাহু ভেদেও ত্রিভুজকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। তো প্রথমে আমরা কোণ ভেদে যে ভাগগুলো হয় সেগুলো আমরা করে নিই। তো কোণ ভেদে সবার প্রথমে যে ত্রিভুজটা আপনারা পড়বেন সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ পড়তে গেলে আপনাদের সূক্ষ্মকোণ কী সেটা জানতে হবে, তাই না? তাহলে সূক্ষ্মকোণ কি, এই যে এখানে বলা হয়েছে, বা এর আগেও আমি আলোচনা করলাম যে 0 ডিগ্রি এর বেশি এবং 90 এর কম যদি হয় সূক্ষ্মকোণ, 90 হলে সমকোণ, 90 এর বেশি 180 এর কম হলে স্থূলকোণ, 180 হলে সেটা সরলকোণ, 180 এর বেশি 360 এর কম হলে সেটা প্রবৃদ্ধ কোণ, আর 360 হলে সেটা বৃত্তীয় কোণ বা পূর্ণকোণ, সেটা পূর্ণকোণ। কেমন? তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ আমরা কাকে বলবো? যে ত্রিভুজের 3টে কোণই সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির কম হবে। তাহলে যে ত্রিভুজের 3টে কোণই সূক্ষ্মকোণ তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কেমন? যেমন এখানে আমি একটা ত্রিভুজ এঁকেছি আর কি। কেমন? এখানে একটা ত্রিভুজ আঁকা হয়েছে, এখানে মনে করুন এ বি সি, এই হচ্ছে একটা ত্রিভুজ। এই কোণটা মনে করুন 75 ডিগ্রি আঁকা হয়েছে, বা আপনারা আপনাদের মতো ইচ্ছে মতো
আঁকতে পারেন যেন তিনটে কোণই সূক্ষ্মকোণ হয় আর কি, এবং তিনটে কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে, এটাও মাথায় রাখতে হবে। তো 45 ডিগ্রি, এটা হচ্ছে কত 60 ডিগ্রি, আর এটা হচ্ছে কি 45 ডিগ্রি। তো এই হচ্ছে দেখুন একটা ত্রিভুজ, সেই তিনটে যে কোণ, তিনটে কোণই সূক্ষ্মকোণ, তার মানে কি এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। কেমন? চলুন এখান থেকে কোনো সূত্র আপনাদের পড়তে হয় না। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা কাকে বলবো? যার একটি কোণ সমকোণ। যার একটি কোণ সমকোণ, সমকোণ মানে কি 90 ডিগ্রি, মানে যার একটি কোণ হবে কি সমকোণ হবে, মানে এই যে কোণটা, মানে যার একটি কোণ 90 ডিগ্রি, সেটা হয়ে যাবে কি সমকোণী ত্রিভুজ। মানে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবার এই সমকোণী ত্রিভুজ যদি দেখেন, এই যে এটাকে আমরা কি বলি? লম্ব বলি, তাই না? আর এই যে নিচের যেটা, এটাকে আমরা কি বলছি? ভূমি বলছি। আর এই যে ক্যারচা করে যে দাগটা রয়েছে, এটাকে আমরা কি বলছি? অতিভুজ বলছি। কেমন? তাহলে সমকোণী ত্রিভুজ, লম্ব, ভূমি, অতিভুজ। এবার এখান থেকে আপনারা একটা সূত্র সেই প্রথম থেকেই জেনে আসছেন, এবং এই সূত্রটা আপনাদের রিজনিংয়েরও একটা জায়গাতে লাগে, সেটা হচ্ছে আপনাদের সিটেটের দেখবেন দেবে আর কি। হ্যাঁ, সিটেটের অ্যাডমিট ডাউনলোড করে নেবেন, দেখবেন দিয়ে দেওয়া হয়েছে আর কি লিঙ্ক, তাই না? লিঙ্ক রয়েছে, যারা সিটেট এক্সাম দেবেন কোথায় সিট পড়লো, কেমন? অবশ্যই অ্যাডমিনটাকে ডাউনলোড করে প্রিন্ট আউটও বের করে নেবেন, তাই না? বলা যায় না কোথায় কি হয় আর কি, তাই না? যে কালকে এক্সামের দিন প্রিন্ট আউট বের করবো আর কি, ঠিক আছে? এরকম করলে কিন্তু কোথায় কি হয়ে যায় ওটা বলা যায় না। যেমন আমার যেদিন কি ছিল, ক্লার্কশিপ এক্সাম, ক্লার্কশিপ যেদিন ছিল আর কি, সেদিন দেখলাম হ্যাঁ, আমারই এক বন্ধু আর কি, ও প্রিন্ট আউট করেনি, আর আমাদের বেলডাঙাতে নেটওয়ার্ক বন্ধ, ঠিক আছে? তো বেচারা শেষ পর্যন্ত পরীক্ষাই দিতে পারলো না আর কি, না পরে আবার ঢুকতে পেরেছিল নাকি কি জানি, মানে গোটা বহরমপুরও খুঁজে খুঁজে বেরিয়েছে, কোনো জায়গায় ইলেকট্রিক নেই, এই ইলেকট্রিক বলছি ইন্টারনেট নেই আর কি। আর ইন্টারনেট না থাকলে কি হবে? পিডিএফটা তো দেবে, তাই না? কেন স্যার ইন্টারনেট ছিল না কেন? একটু সাম্প্রদায়িক একটু বিবাদ হয়েছিল আর কি, ও আচ্ছা আচ্ছা। তার জন্য ইন্টারনেট অফ ছিল আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এর সূত্রটা আপনারা প্রত্যেকেই জানেন যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজ এর অতিভুজ, লম্ব, ভূমি এগুলো থাকে, এদের মধ্যে যে কোনো দুটো জিনিস জানা থাকলে অটোমেটিক আরও একটা জিনিস আপনি বের করে নিতে পারবেন। কেমন? যেমন আমি যদি বলি একটি সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে 4, কেমন? লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে মনে করুন 3, তাহলে অতিভুজ কত হবে? তাহলে আপনি বের করে নিতে পারবেন, তাই না? এই সূত্র বসিয়ে আপনি বের করে নিতে পারবেন। কিভাবে বের করবেন? যে লম্ব 4 বলে দিয়েছে, আর ভূমি কত বলে দিয়েছে? 3 বলে দিয়েছে। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার কত? লম্ব কত বলেছে? 4, মানে 4 স্কোয়ার যোগ ভূমি কত বলেছে? 3, মানে 3 স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার কত? 4 স্কোয়ার কত? 16 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার 16, আর 3 স্কোয়ার হচ্ছে 9, তার মানে কত হচ্ছে? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু 25, আর স্কোয়ার ওদিকে গেলে রুট হয়ে যাবে, তাহলে অতিভুজ ইকুয়াল টু 5। তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ হবে হচ্ছে 5, তাই না? যে কোনো দুটো জানা থাকলে অটোমেটিক আপনি আরও একটা বের করে নিতে পারবেন। তো এখানে কিছু ট্রিপলেট ফর্মুলা আছে, আপনারা একটু মনে রাখবেন। যদি অতিভুজ লম্ব যদি 3 হয়, ভূমি যদি 4 হয়, তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ হবে হচ্ছে 5। কেমন? বা এখানে যদি দেখে রাখতে পারেন, যদি লম্ব যদি 5 হয়, ভূমি যদি 12 হয়, তাহলে অতিভুজ 13 হবে। কেমন? এটা হচ্ছে একটা ট্রিপলেট ফর্মুলা, আপনি এটাকে বের না করেই এই জায়গাটাকে মুখস্থ করে দিলে হয়ে যাবে। বা এর যদি কোনো অনুপাতে থাকে আর কি, কেমন? যদি 10, 24, 16, 10, 24 যদি আপনাকে বলে দেয়, তাহলে অতিভুজটা কত হবে? অতিভুজটা 26 হয়ে যাবে। কেমন? এর অনুপাতে যদি থাকে, এটা হচ্ছে একটা ট্রিপলেট ফর্মুলা, মুখস্থ করতে হয়। আশা করি ক্লিয়ার, বোঝা গেল। আর এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আপনাকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে এর সূত্র। এর ডাইরেক্ট এখন মুখস্থ করে নিন, ঠিক আছে? চোখ নাক বন্ধ করি, এরপরে কিভাবে কি হবে সেগুলো আপনাদেরকে বলা হবে। কেমন? তাহলে সমকোণী ত্রিভুজের আমি দুটো সূত্র আপাতত বলেছি, একটা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আর এর ক্ষেত্রফল বের করার সূত্র বললাম আমরা। ক্ষেত্রফল হচ্ছে আপনার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কেমন? এবার স্বাভাবিকভাবে আপনাদের প্রশ্ন হবে যে ক্ষেত্রফল কোনটা? ক্ষেত্রফল আর পরিসীমার মধ্যে আপনাদের একটু
গন্ডগোল লেগে যায়, ঠিক আছে। আমি মনে করুন এই হচ্ছে, মনে করুন আমি একটা জমি আঁকলাম আর কি, ঠিক আছে। এটা মনে করুন একটা জমি। এবার এই জমির ক্ষেত্রফল কোনটা আর পরিসীমা কোনটা? মফিজুর স্যার বলুন। কি স্যার বলুন, একটু বলুন, শুনতে পাইনি। হ্যাঁ, আমি এখানে একটা জমি এঁকেছি আর কি, ঠিক আছে। এই হচ্ছে একটা জমি, হ্যাঁ, আয়তকার একটা জমি। বলুন এই জমির, ঠিক আছে, ক্ষেত্রফল কোনটাকে আমরা বলবো, মানে কোন জায়গাটাকে আমরা ক্ষেত্রফল বলবো, আর পরিসীমায় বা কোনটাকে বলবো? ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ। হ্যাঁ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, ওটা তো ক্ষেত্রফল বের করার সূত্র। আমি সূত্র জানতে চাইনি স্যার। আমি আরো একটা সহজভাবে বলছি। মনে করুন, মনে করুন এটা একটা জমি। হ্যাঁ ম্যাডাম বলুন। চারপাশটা হলো পরিসীমা আর ভিতরের যে অংশটা রয়েছে সেটা ক্ষেত্রফল। হ্যাঁ একদম। তাহলে চারপাশটা কি? চারপাশটা হচ্ছে পরিসীমা, আর ভিতরটা হচ্ছে কি? ভিতরটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমি একটু বলি আর কি, ঠিক আছে। তাহলে মফিজুর স্যার আপনিই বলুন, মনে করুন আমি ধান লাগাবো আর কি, তাহলে আমি ক্ষেত্রফল বরাবর লাগাবো নাকি পরিসীমা বরাবর লাগাবো? ধান যদি লাগাই, এটা মনে করুন আমার জমি আর কি, ঠিক আছে। ক্ষেত্রফল বরাবর। আমি যদি ধান লাগাই তাহলে কোন বরাবর আমি লাগাবো, ক্ষেত্রফল নাকি পরিসীমা? ক্ষেত্রফল বরাবর। একদম। তাহলে ধান যদি লাগাই আমাকে কিন্তু ক্ষেত্রফল বরাবর লাগাতে হবে, মানে ঠিক এভাবে এভাবে আমাদের ধান লাগাতে হবে, তাই না? ঠিক এইভাবে আমাদের ধান লাগাতে হবে, ক্ষেত্রফল বরাবর ধান লাগাতে হবে। আর আমি যদি বলি যে ধানের জমিতে বেড়া দেব, তাহলে আমি কি ক্ষেত্রফল অনুযায়ী বেড়া দেবো নাকি পরিসীমা অনুযায়ী? পরিসীমা। পরিসীমা অনুযায়ী, তাই না? আমি যদি দেখা গেল যে ক্ষেত্রফল অনুযায়ী বেড়া দিয়ে দিলাম, তাহলে হবে? তাহলে ঠিক মানে ছাগলের আটকানোর জন্য দেখা যাচ্ছে ক্ষেত্রফল অনুযায়ী বেড়া দিয়ে দিলাম, তাহলে ধান আর চাষ করতে হবে না, তাই না? তাহলে বেড়া অবশ্যই পরিসীমা অনুযায়ী দিতে হবে, তাই না? তাহলে পরিসীমা হচ্ছে চারিদিকটা আর ক্ষেত্রফল হচ্ছে ভেতরেরটা। তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র বলে দিয়েছি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কোশ্চেন্স পরের দিন আপনারা ঠিক দেখবেন আর কি, কিভাবে কি আসছে না একটু আসছে। বলে দিন কোনটা কিরকম ম্যাডাম? মুখস্থ করব? এই যে বক্সে যে ট্রিক্সটা যেটা 3:4:5 ওটা আছে, একটু বলে দিন। ও 3 ম্যাডাম, এটা হচ্ছে একটা ট্রিপলেট ফর্মুলা। মনে করুন আপনার কোনো একটা ত্রিভুজ দিয়ে দিল, সমকোণী ত্রিভুজ। আপনাকে বলছে যে সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে 3 সেমি হচ্ছে লম্ব, আর আপনার ভূমি হচ্ছে 4, তাহলে অতিভুজটা কত হবে? তাহলে অতিভুজটা যদি বের করেন তাহলে তো 5ই হবে, কিন্তু এখানে আমি মুখস্থ করে নিতে বললাম যে অতিভুজটা 5ই হবে, বা 5-এর কোনো একটা অনুপাত হবে আর কি। কেমন? মনে করুন এখানে বলে দিল যে একটা সমকোণী ত্রিভুজ আপনাকে বলে দিয়েছে, যে বললো যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ বলে দিল হচ্ছে 10। কেমন? সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো 10, আর আপনাকে এখানে বললো হচ্ছে ভূমি হলো 8। কেমন? তাহলে লম্ব কত হবে? তাহলে বলুন লম্ব কত হবে? তাহলে দেখুন এই যে 5-এর, দেখুন 5-এর দ্বিগুণ করলে 10 চলে আসে, 4-এর দ্বিগুণ করলে 8 চলে আসে, তাহলে 3-এর দ্বিগুণ করে দিন, তাহলে 3-এর দ্বিগুণ করলে কত হবে? 6 হবে। তাহলে সেখানে লম্বটা কত হবে? 6 হবে। মানে এই ফর্মুলাতে থাকে আর কি, মানে এদেরই অনুপাতে থাকে আর কি। 3, 5, এই 3, 4, 5 আর 5, 12, 13 এদের অনুপাতে থাকে আর কি। যাক, এটা একটা শর্ট ট্রিক মুখস্থ করার জন্য আর কি, নাহলে আপনি ওই সূত্র ফেলে করে নেবেন, সমস্যা কোথায়? ঠিক আছে, বুঝতে পারলাম এখন। চলুন সমকোণী ত্রিভুজ পড়লাম। সমকোণী ত্রিভুজের পরে রয়েছে আপনার স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের পরে রয়েছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, তাহলে স্থূলকোণ কি আপনাদের বলা হয়েছে, এটা নিয়ে আশা করছি সমস্যা কারণ নেই। তাহলে স্থূলকোণটা কি? স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি কী হবে? 90 ডিগ্রি বেশি হবে আর 180 এর কম হবে, তাহলে সেটাই হচ্ছে কি স্থূলকোণ, তাই না? তাহলে যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে স্থূলকোণ তাকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজের কোনো সূত্র আপনাদের পড়তে হয় না। তাহলে দেখুন ত্রিভুজ পড়লাম, কোণ ভেদে ত্রিভুজের 3টে ভাগ পড়লাম, সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। তার মধ্যে সূত্রকার পড়লাম, সূত্র পড়েছি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের। সমকোণী ত্রিভুজের দুটো সূত্র পড়েছি, একটা লম্ব স্কোয়ার, এই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এ হচ্ছে একটা সূত্র। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দুটো সূত্র পড়েছি, আশা করি মুখস্থ হয়ে যাওয়ার কথা। কোণ ভেদে ত্রিভুজ গেল, এরপরে পড়বো হচ্ছে আমরা বাহুভেদে। বাহুভেদে
তাহলে বাহুভেদে যদি দেখি, বাহুভেদেও ত্রিভুজ 3 প্রকার। কেমন? বাহুভেদেও ত্রিভুজ 3 প্রকার। প্রথমে রয়েছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কি? যার 3টে বাহুই অসমান হবে, মানে বিষম হবে, মানে সমান হবে না। যার 3টে বাহুই অসমান হবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এবার এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় তার সূত্র হচ্ছে এটা। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু এস ব্র্যাকেটে, মানে এটা রুটের মধ্যে এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখানে এ মানে কি? এ মানে হচ্ছে প্রথম বাহু, বি মানে কি? বি মানে হচ্ছে দ্বিতীয় বাহু, আর সি মানে কি? সি মানে হচ্ছে তৃতীয় বাহু, আর এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। এস মানে কি? এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। চলুন বিষয়টাকে একটু ভালো করে বুঝে নিই আমরা। দেখুন, মনে করুন এই হচ্ছে একটা ত্রিভুজ, এই হচ্ছে একটা ত্রিভুজ। মনে করুন এই ত্রিভুজের এই বাহুটা হচ্ছে 7 সেমি। কেমন? এটা মনে করুন 6 সেমি, এটা মনে করুন 6 সেমি, আর এটা মনে করুন 5 সেমি। কেমন? এটা মনে করুন 5 সেমি। এই হচ্ছে একটা ত্রিভুজ। এবার এখানে বলুন তো, এই যে ত্রিভুজটা কোন ত্রিভুজ? কোন ত্রিভুজ এটা? স্থূলকোণী, সমকোণী, নাকি সমবাহু, বিষমবাহু? কি ত্রিভুজ এটা? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু। বিষমবাহু ত্রিভুজ, তাই না? এবার এই বিষমবাহু ত্রিভুজ মানে কি? যার 3টে বাহুই অসমান হবে। তো এখানে তো আপনি দেখতেই পাচ্ছেন 3টে বাহুই অসমান, একটা 5 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার, একটা 7 সেন্টিমিটার, 3টে বাহুই অসমান। তাহলে এই যে ত্রিভুজটা, এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। এবার আপনার এখানে প্রশ্ন আসবে, এই বিষমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে। এই বিষমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে। তাহলে এই বিষমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো এস, রুটের মধ্যে এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এ মানে মনে করুন এ হচ্ছে একটা বাহু, বি হচ্ছে একটা বাহু, আর সি হচ্ছে একটা বাহু, 3টে বাহু। কেমন? আর এখানে এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। এস এর অর্থ কি? অর্ধ পরিসীমা। তাহলে আমাকে বলুন তো, এই যে বিষমবাহু ত্রিভুজটির পরিসীমা কত? বিষমবাহু ত্রিভুজটির পরিসীমা কত? পরিসীমা কত? বলুন নাজিমা ম্যাডাম, এই বিষমবাহু ত্রিভুজটির পরিসীমা কত? তাহলে পরিসীমা মানে কি? চারিদিকটা। তাহলে চারিদিকটা যোগ করলেই তো পরিসীমা পেয়ে যাব, তাই না? 3টে বাহুকে যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাব, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে পরিসীমা কত? দেখুন 7, 6 আর 5 কত হচ্ছে? 18। হ্যাঁ, তাহলে পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 18। তাহলে পরিসীমা যদি 18 হয়, তাহলে অর্ধ পরিসীমা কত? অর্ধ পরিসীমা কত? তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে 9, তাই না? তাহলে এই যে ত্রিভুজটাই মনে করুন এরকমই একটা ত্রিভুজ আপনাকে দিয়ে দিল, এবং ত্রিভুজটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, এবং এই ত্রিভুজটিরই আপনাকে ক্ষেত্রফল নির্ণয় করতে দিল। তাহলে আপনি কিভাবে বের করবেন? তাহলে অর্ধ পরিসীমা তো 9, তাহলে কি করবেন? রুটের মধ্যে 9 ইন্টু 9 মাইনাস 7 মানে প্রথম বাহুটা, ইন্টু 9 মাইনাস দ্বিতীয় বাহুটা মানে 9 মাইনাস 6, তারপরে কি করবেন? 9 মাইনাস তৃতীয় বাহুটা 5। কেমন? এবার এখান থেকে ক্যালকুলেশন লাগান আর কি, কী হবে? তাহলে রুটের মধ্যে 9 ইন্টু 9 থেকে যদি আপনি 7 বাদ দেন তাহলে কত হবে? 2। 9 থেকে যদি 6 বাদ দেওয়া হয় তাহলে কত হবে? 3। তারপর 9 থেকে 5 বাদ দিলে কত হবে? তাহলে 4, তাই না? সবগুলোকে যদি আপনি গুণ করেন তাহলে কত হচ্ছে? দেখুন এখানে দুটো 3 রয়েছে, তার জন্য একটা 3 বাইরে বেরিয়ে আসবে, একটা 3 এখানে বাইরে বেরিয়ে আসবে। এখানে কি রয়েছে? এখানে আপনার দুটো 4 আছে, এই দুটো 2 আছে, তার জন্য একটা 2 বাইরে বেরিয়ে আসবে। আর এরা দুজন মনে করুন বাইরে বেড়াতে আসবে না, তাই না? 2 আর 3 বাইরে বেড়াতে আসবে না, তো এরা কি হবে? এরা এই রুটের মধ্যে থেকে যাবে, তাই না? তাহলে 6√6 হবে এর আনসার। এর ক্ষেত্রফল 6√6। বলুন বোঝা গেল? এর ক্ষেত্রফল কিভাবে বের করবেন? বলুন, ক্লিয়ার? কারো কোনো সমস্যা?
আর আরেকবার বলুন ওই পরিসীমার ওইটা বের করাটা। পরিসীমা হচ্ছে স্যার চারিদিকটা, আমি বললাম না একটু আগে, এই যে পরিসীমা মানে হচ্ছে চারিদিকে আপনি বেড়া দেবেন, তাহলে বেড়াটা আপনি কিভাবে দেবেন, পরিসীমা বরাবর বেড়া দেবেন, তাই না? মানে তিনটে বাহুকে যোগ করলে, মানে তিনটে বাহুর দৈর্ঘ্যকে যোগ করলে আপনি পরিসীমা পেয়ে যাবেন। তাহলে এখানে 7 সেমি ছিল একটা বাহু, একটা 6 ছিল, একটা 5 ছিল, তাই না? তিনটে বাহু ছিল। এবার এই তিনটে বাহুর যে দৈর্ঘ্য সেগুলোকে যোগ করে আপনি পরিসীমা পেয়ে গেলেন। পরিসীমা কত? 18। তাহলে এবার এখানে পরিসীমা 18 মানে কি, অর্ধ পরিসীমা কত? অর্ধ পরিসীমা হচ্ছে 9, তাই না? এবার সেই অর্ধ পরিসীমা থেকে আপনি এগুলোকে বাদ দিতে হবে। তাহলে অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা থেকে প্রথম বাহু বাদ, অর্ধ পরিসীমা থেকে দ্বিতীয় বাহু বাদ, অর্ধ পরিসীমা থেকে তৃতীয় বাহু বাদ। এটাকে রুটের মধ্যে রেখে ক্যালকুলেশন লাগাতে হবে, ব্যাস আনসার চলে আসবে। হ্যাঁ, বিষমবাহু গেল। এরপরে রয়েছে সমদ্বিবাহু। সমদ্বিবাহু মানে কি? সমদ্বিবাহু মানে হচ্ছে যে ত্রিভুজের দুটো বাহু সমান, যে ত্রিভুজের দুটো বাহু সমান। আচ্ছা, একটু ফোন আসছে, 1 মিনিট। হ্যালো, হ্যাঁ চলে আসো। হ্যাঁ ক্লাসে 5 মিনিট ছেড়ে দেবো। এই ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাওয়া যাবে না, বুঝলি? ভিতর দিয়ে রাস্তা হচ্ছে তো খারাপ, এই বাইরে দিয়ে যাবো, এই হাই রোড দিয়ে, হাই রোড হয়ে রোডে। তা পাড়ঘাটাতে যেতে হবে না, তুই আমাদের বাড়িতে চলে আয়, তুই আগে যেখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বেরিয়ে পড়া হয়ে গেছে আমার। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ, তো সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের দুটো বাহু সমান থাকবে, কেমন? যে ত্রিভুজের দুটো বাহু সমান সেটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। তো মনে এখানে একটা ত্রিভুজ আঁকাও রয়েছে। তো মনে করুন এই হচ্ছে ত্রিভুজ, মনে করুন এই ত্রিভুজ, এটা দৈর্ঘ্য 5, এটাও দৈর্ঘ্য 5, আর এটা হচ্ছে কি 6, কেমন? এটা হচ্ছে কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবার এই সমদ্বিবাহু ত্রিভুজের কোনো সূত্র নেই, তবে এখান থেকে একটা শর্ট ট্রিক মাথায় রাখবেন যে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর যদি লম্ব টানা হয় তাহলে ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে এই হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন, তাই না? কেননা দুটো বাহু সমান, মানে যে ত্রিভুজের দুটো বাহু সমান হবে সেটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবার এই যে সমদ্বিবাহু ত্রিভুজটা, এই সমদ্বিবাহু ত্রিভুজের যে শীর্ষ রয়েছে, এই শীর্ষ থেকে যদি আপনি একটা লম্ব যদি টানেন, ঠিক এভাবে যদি একটা লম্ব যদি টানেন, তাহলে কি করবে, সমদ্বিবাহু ত্রিভুজটাকে দুটো ভাগে ভাগ করে দেবে। তাহলে এই হচ্ছে একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ হয়ে যাবে, আর এদিক থেকে এই একটা ত্রিভুজ হয়ে যাবে। তাহলে সমান দুটো ভাগে ভাগ করলে কি হবে, দুটো ত্রিভুজ হয়ে যাবে, তাই না? এবার এখানে দেখুন এই যে সমদ্বিবাহু ত্রিভুজটাকে যখন দুটো ভাগে ভাগ করা হচ্ছে তখন দেখুন দুটো সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাই না? তখন এটা কত, 5, তাহলে এটা তো পুরোটা 6 ছিল, তার মানে এটাও 3, এটাও 3, তাই না? তাহলে 5, 3 আপনি পেয়ে গেছেন। তাহলে আর একটা কত হবে, তাহলে এই লম্বটার দৈর্ঘ্য কত হবে, লম্বটার দৈর্ঘ্য হবে 4, তাই না? সেই হচ্ছে হিসাব। আর শেষ আপনাদের হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে তিনটে বাহুই কী হবে, সমান হবে, কেমন? তিনটে বাহু কীভাবে সমান হবে, তাহলে তিনটে বাহু যদি সমান হয় তাহলে তিনটে কোণও সমান হবে, হ্যাঁ কি না? তিনটে বাহু সমান হবে মানে তিনটে কোণও সমান হবে, কেমন? এটা হচ্ছে কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। মনে করুন এই হচ্ছে একটা ত্রিভুজ, এটা এই বাহুটার দৈর্ঘ্য 5, এই বাহুটার দৈর্ঘ্য 5, এই বাহুটার দৈর্ঘ্য 5, তিনটে বাহুর দৈর্ঘ্যই মনে করুন 5। তাহলে যে তিনটে আপনি কোণ পাবেন সেই তিনটে কোণও দেখবেন এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, কেমন? তিনটে কোণই সমান হবে, কেমন? এবারে সমবাহু ত্রিভুজের দুটো সূত্র মাথায় রাখবেন। উচ্চতা বের করার সূত্র হচ্ছে √3/2 ইন্টু এ মানে হচ্ছে এখানে বাহু, কেমন? তাহলে সমবাহু ত্রিভুজের যে উচ্চতা তার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু, আর এর ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, কেমন? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এই হলো সমবাহু ত্রিভুজ, কেমন? তাহলে সব পড়তে হচ্ছে না, যেগুলো পড়তে হচ্ছে সব লেখা আছে, কোনো সমস্যা নেই। এবার এটা আপনাদের একটা হোমওয়ার্ক আছে, এটা অবশ্যই আপনারা সমাধান করবেন। যে একটি ত্রিভুজের তিনটে কোণের এখানে মান দেওয়া হয়েছে, একটা 3x ডিগ্রি, 2x - 7 ডিগ্রি, আর 4x - 11 ডিগ্রি। তাহলে x এর মান কত? চলুন করুন দেখি এটা।
একটি ত্রিভুজের তিনটে কোণের মান যথাক্রমে এগুলো দেওয়া আছে, একটা 3x ডিগ্রি, একটা 2x - 7 আর একটা 4x - 11। তাহলে x এর মান কত? 21, 22, 23 নাকি 24? তাহলে দেখুন, ঠিক আছে, তাহলে আপনি তো এটুকু জানেন তাই না, তিনটে বাহুর মান দেওয়া আছে তাই না, একটি ত্রিভুজের তিনটে কোণের মান এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনি কি জানেন যে তিনটে কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তাই না? তাহলে এখানে দেখুন 3x প্লাস এ একটা হচ্ছে 2x - 7 প্লাস 4x - 11, এই যে তিনটে কোণ, এই তিনটে কোণের সমষ্টি ইকুয়াল টু 180 ডিগ্রি, এটাই তো হবে, তাই না? এখান থেকে হিসাব লেখান, এখানে 3x, এবার যোগ বিয়োগ এখানে করবেন অবশ্যই একই গোত্রের করবেন, ঠিক আছে, একই গোত্রের যোগ বিয়োগ করতে হবে। এখানে 3x, এখানে 2x, আর এখানে 4x, 3টে 2 5টা, 5টা 4টে 9x, তাহলে 9x প্লাস এখানে -7 আর এখানে হচ্ছে -11। মনে করুন আপনি 7 টাকা ধার করেছেন, আবার গিয়ে 11 টাকা ধার করলেন, তাহলে ধার আপনার ক টাকা হবে? 7 টাকা, 18 টাকা ধার হবে, তাই না? সরি, 9x - 18, 9x - 18 ইকুয়াল টু 180। তাহলে 9x - 18টা ওদিকে গিয়ে কি হয়ে যাবে? আপনারা জানেন যে সমান চিহ্নে যদি এদিক ওদিক যদি সাইন তারা চেঞ্জ করে, মানে এদিক ওদিক যদি যাই, তাহলে কী হবে? সাইনগুলো চেঞ্জ করবে, তাহলে 18 দিকে গিয়ে যোগ করবে, যোগ হবে, তার মানে 198। তাহলে 9x ইকুয়াল টু 198, তাহলে x ইকুয়াল টু 198/9, কাটাকাটি করুন এটাকে, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তাহলে x ইকুয়াল টু 22। আনসার করবেন অপশন বি। 9x টা কিভাবে আসলো ওটা একটু এই বুঝতে তো স্যার পারলাম না। এক্সগুলোকে যোগ করলাম, এগুলো সব তিনটে বাহুর সমষ্টিতে 180 ডিগ্রি বলেছিল ম্যাডাম। তাহলে এই তিনটে মানে যেহেতু যোগগুলোকে সব একই গোত্রের করতে হবে, তাহলে এই 3টে এক্স, এখানে 2টো এক্স, আর এখানে কি 4টে এক্স, সবগুলোকে যোগ করলাম যেহেতু যোগ বলেছিল, তাই না? তাহলে 3টে এক্স আর 2টো এক্স, কটা এক্স হয়? 5টা এক্স, 5টা এক্স আর 4টে এক্স কটা? যেমন আপনারা পড়েছেন না, ঠিক আছে, আমি যদি বলি, ঠিক আছে, এক্স প্লাস এক্স প্লাস এক্স, 3টে এক্সকে যোগ করলে কি হবে? 3x হবে। কিন্তু যদি গুণ করেন এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তাহলে এটা কী হয়ে যাবে? এক্সের কিউব হয়ে যাবে। মানে এখানে যোগ করেছি, তার মানে যেখানে যা যা এক্স আছে সব যোগ লাগিয়েছি। এবার এখানে যদি গুণ থাকতো তখন কিন্তু সব গুণ করতে হতো একটা একটা করে। এগুলো দেখবেন আপনাদের সূচককরণে থেকে 2-3টে যা ক্লাস নেওয়া আছে ওখান থেকে করানো আছে আর কি। তো এই ছিল আজকের ক্লাস আপনাদের, কেমন?